শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত। ৩৯ জেলায় খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। লোডশেডিং এ দুর্ভোগ, সেচ কাজ ব্যাহত। তাপদাহে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। পাবনার অনেক এলাকার টিউবওয়েলে উঠছে না পানি, খাবার পানির তীব্র সংকট। পটুয়াখালীতে অধিকাংশ ইট ভাটায় অবাধে পুড়ছে কাঠ, ঘটছে পরিবেশ বিপর্যয়, হুমকিতে জীববৈচিত্র্য, ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। এবার বিস্তারিত সংবাদ। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে। যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও পাবনার ঈশ্বরদীতে তীব্র এবং ৩৬ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই গরমে লোডশেডিং এর কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের, ব্যাহত হচ্ছে সেচ কাজও। ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হলেও যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও পাবনার ঈশ্বরদীতে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে এসব জেলার তাপমাত্রা আরও ২-১ ডিগ্রি কমতে পারে। বৃষ্টি হতে পারে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। তবে তীব্র গরমে হাঁসফাঁস পশ্চিমাঞ্চলের জনজীবনে বিরাজ করছে স্থবিরতা। গাড়ি চালাতে খুব কষ্ট, খুব গরমে আর থাকা যায় না, রানিং থাকতে হচ্ছে। এই গরমে ভালো লাগছে না। ভাড়া ভর্তি আছে না। মহাজনের ডুবি আছি। এদিকে গরমের কারণে আজ বন্ধ রাখা হয় ২৫ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আগে থেকে স্কুল বন্ধের খবর না পাওয়ায় সকালে স্কুলে গিয়ে ফিরে আসে হিলিসহ কিছু এলাকার শিক্ষার্থীরা। আমাদের ক্লাস শুরু হয় 10টার দিকে, আমরা এখন স্কুলে এসে দেখি যে স্কুল বন্ধ। সেই বিষয়টা যদি আমাদেরকে আগে বলতো তাহলে আমাদের ভালো হতো, এত দূর থেকে আসা লাগতো না। খুলেছে ৩৯ জেলার শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ বন্ধের পর স্কুলে যেতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্কুল খোলা থাকলে আমাদের পড়াশোনায় সুবিধা হয়, বাড়তে থাকলে পর আমাদের পড়াশোনাতে মনোযোগ বসে না। স্কুলে এসে আমরা খেলাধুলা করতে পারছি, বন্ধুদের সাথে মিশতে পারছি। লোডশেডিং যদি না থাকে তাহলে স্কুলে থাকতে আমাদের খুবই আরাম হবে এবং ভালো লাগবে। তীব্র গরমের মধ্যে অনেক এলাকায় চলছে ঘন ঘন লোডশেডিং। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। রোদ গরমে অশান্তি বোধ করছি, গা হাত পা জ্বলে যাচ্ছে। দুপুরে গরমে ফাঁকা জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, লোকজন চলাফেরা খুব কম করছে। লোডশেডিং এর প্রভাব পড়েছে কৃষি খাতেও। পর্যাপ্ত সেচ দিতে না পারায় ফেটে যাচ্ছে ধান ক্ষেতের মাটি, ফলন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষক। বিদ্যুৎ না থাকার কারণে জমির ধান আমাদের মরে যাচ্ছে। আমরা এই ধানকে কি করে বাঁচাবো, আমরা নিজে বেকুল হয়ে যাচ্ছি। বৃহৎ পানি থাকছে না, আবার কারেন্ট থাকছে না। মানুষ কারেন্ট না থাকলে পানি কি দিয়ে দিবে? কৃষি বিভাগ থেকে বিভিন্ন সময়ে আমাদের কৃষক ভাইদের মাঝে প্রচারণা আমরা চালাচ্ছি যে আপনারা মাঠে অবশ্যই 5 থেকে 7 সেন্টিমিটার করে পানি ধরে রাখবেন, যাতে এই হিট ইনজুরির কারণে ফসলের কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। তীব্র তাপদাহে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাবনায় পানি উঠছে না অনেক টিউবওয়েলে। ফলে বিশুদ্ধ খাবার পানি, গোসলের পানি নিয়ে চরম বিপাকে পড়েছে অনেক পাড়া মহল্লার মানুষ। অনেকে পানির জন্য ছুটছে এ বাড়ি থেকে ও বাড়ি। ধারাবাহিকভাবে অতি তাপপ্রবাহের কারণে সৃষ্টি হয়েছে সংকটের বলে জানান স্থানীয় জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। পাবনা পৌর এলাকার পশ্চিম সাধুপাড়া মহল্লা। টিউবওয়েলে উঠছে না পানি, ফলে অনেকেই পানির জন্য ছুটছে এ বাড়ি থেকে ও বাড়ি। কেউ কেউ মসজিদের ট্যাপ থেকে পানি সংগ্রহের পাশাপাশি গোসলও করাচ্ছে শিশুদের। আমাদের এলাকায় একটা কলেও পানি উঠতেছে না, আমরা খুব পানির কষ্টেই আছি। আমার এই এলাকায় কোনো বাসায় পানি নাই, পানির জন্য সেই কষ্ট হয়েছে। গরু বাছুর কিচ্ছু পানি পাচ্ছে না, আমরা পানি পাচ্ছি না, গোসল করতে পারতেছি না। যেসব বাড়িতে সাবমার্সেবল লাইন, সেখানেও পানির জন্য ভিড় করছে অনেকেই। সরকার যদি মনে করেন গ্রামগঞ্জের ভিতরে যদি সাবমার্সেল বা ডিপ টিউবওয়েল
যদি বসায় দিয়ে পানির ব্যবস্থা করতো। আজ 20-25 দিন হলে পরে আমার কলে পানি উঠতেছে না, এক গ্লাস পানি ভরতে গেলে পরে হাঁপে যাচ্ছে। একই চিত্র চক ছাতিয়ানি মহল্লায়, বাড়ির টিউবওয়েলে পানি উঠছে না, ফলে দুপুরের এই তীব্র গরমে মহল্লার পুকুরে গোসল করে তীব্র তাপদাহের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন অনেকেই। টিউবওয়েলে কোনো লেয়ার নাই, আশপাশে মানুষ আছে যেখানে সাবমার্সিবল আছে, সেই ক্ষেত্রে প্রচণ্ড ভিড় করে। এবার যে খরা পড়েছে, এই খরাতে কোনো নয়নমতি কলের পানি নাই, আমরা পানি বড় 2-3 আইনানি খাচ্ছি। 10-15 মিনিট পানি দিয়েও তারপরে পানি তোলা যায় না, যার জন্য বাধ্য হয়েই আমরা ঝাঁকা পানি তুলে পাইনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ সংকটের কথা স্বীকার করে জানান, বিভিন্ন পাড়া মহল্লায় জরিপ চালানো হচ্ছে। যেসব মহল্লায় সংকটের মাত্রা সবচেয়ে বেশি, সেখানে অপেক্ষাকৃত গভীর নলকূপ বসানো হবে। প্রচণ্ড খরার কারণে বর্তমানে বিভিন্ন এলাকায় পানির সংকট সৃষ্টি হয়েছে। আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে জরিপ করছি কোন এলাকায় পানির সংকট বেশি সৃষ্টি হয়েছে, সেসব এলাকায় দপ্তরের মাধ্যমে আমরা নলকূপ স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। যেসব এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না, সেখানে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি মহল্লাবাসীর। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। পটুয়াখালীতে অধিকাংশ ইট ভাটায় অবাধে পুড়ছে কাঠ, এতে বিপর্যয় ঘটছে পরিবেশের, হুমকিতে রয়েছে জীববৈচিত্র্য। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইট ভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানোর নির্দেশ থাকলেও পটুয়াখালীর ভাটাগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে কাঠ। রাতের আঁধারে নদীর তীর ও চরের কৃষিজমি থেকে মাটি কেটে ব্যবহার করার অভিযোগও রয়েছে। চিমনির উচ্চতাও নির্ধারিত 120 ফুটের অনেক কম। লাকড়ি পোড়ার আইন নেই, কিন্তু কয়লা তো আমরা পাচ্ছি না। এটা পুরনো, সেটা মালিক কমিটি জানে, আমরা তো সঠিক জানি না কি জন্য পড়তে আছে, তারা জানে। লাকড়ি দিয়ে পুরে মালিক কি করে কইতে না, লাকড়ি দিয়ে আগুনটা ধরা, এরপর কয়লা দিয়ে পুরে, লাকড়ি দিয়ে পুরে, কয়লা নাই দেখে লাকড়ি দিয়ে পুরো হইতেছে। নিয়ম নীতি উপেক্ষা করে চলা এসব ইটভাটা প্রতিনিয়ত কৃষি, জলবায়ু ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে মনে করছেন পরিবেশবিদরা। আমাদের দরকার বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ, এবং আমাদের সরকারিভাবে এই বিষয়গুলোকে আমাদের এই উদ্যোগ নেওয়া দরকার, যাতে এই যত্রতত্র ইটভাটা তৈরি হওয়া বন্ধ হয়, কারণ এগুলোর ভবিষ্যৎ এবং দীর্ঘমেয়াদী এর প্রভাব অত্যন্ত খারাপ, যেগুলো আমরা এখনো বুঝতে পারছি না, যেগুলো আমরা আগামী 20-25 বছর পরে বুঝতে পারবো। ভাটায় কাঠ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সমস্ত ইটভাটা যারা কাঠ ব্যবহার করছে, যারা হিসাবে, তাদের বিরুদ্ধে আমরা অচিরেই ব্যবস্থা গ্রহণ করব। আর মাটির ব্যবহারের প্রসঙ্গে যদি বলি, মাটি এরা আমাদের আইনে বলা আছে যে মজা পুকুর থেকে ওরা নিতে পারবে আর কি, কিন্তু নদী নালা অন্যের ক্ষতি করে মাটি ব্যবহার করতে পারবে না। তো এই ধরনের অভিযোগ আমি আগে পাইনি আর কি। তো আমরা সংশ্লিষ্ট ভাটার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। যে আমাদের কাছে অভিযোগ করছে, সেটি সাধারণ মানুষ হোক, গণমাধ্যম কর্মী হোক, বা যে কেউ হয়ে থাকুক, কিন্তু 24 ঘন্টার ভিতরে আমরা অ্যাকশনে যাই না, এরকম একটি উদাহরণ আমাকে দেখাতে পারবেন না। আমরা এ ধারা অব্যাহত রাখবো, যখনই যেখানে খবর পাবো আমরা সঙ্গে সঙ্গে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পরিবেশ অধিদপ্তরের হিসাবে জেলায় ইটভাটার সংখ্যা 42টি, যেগুলো 7টি অনিবন্ধিত। প্রকৃতপক্ষে এর সংখ্যা আরও বেশি। মাছরাঙা নিউজ ডেস্ক। সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরো থাকছে। 5 মাস পর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। আমদানি শুরু হলে দেশের বাজারে দাম কমার আশা। বিরতির পর আবারও স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। দীর্ঘ 5 মাস বন্ধের পর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সার্গি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়। প্রতি টন পেঁয়াজ $550 মূল্যে রপ্তানি করবে বলে পত্রে জানানো হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার হিলি স্থলবন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির জন্য আইপিএলসি খোলা সহ সকল প্রস্তুতি নিতে শুরু করেছেন। শিগগিরই আমদানি শুরু হতে পারে বলে জানান তারা। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অস্থিরতা, সেটি কেটে যাবে বলে মনে করেন তারা। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছর 7 ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। রাত্রে 12টার পরে আমরা নোটিফিকেশন পাইছি $550-550 পার মেট্রিক টন রপ্তানি করবে ভারত বাংলাদেশে।
এখন আমাদের প্রস্তুতি আইপি দিতে হবে, এলসি খুলতে হবে, তারপরে হয়তো 2-3 দিন পরের থেকে বর্ডারে মাল পাবো। ইন্ডিয়ান পেঁয়াজ চালু হয়ে গেলে 40 থেকে 50 টাকা বেচা কিনা হবে, সহনীয় পর্যায়ে দাম থাকবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সরকারের পাতানো ফাঁদ বলে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, জাতীয় নির্বাচনেও ফাঁদ পেতেছিল বিএনপিকে নির্বাচনে নেবার জন্য, কিন্তু তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনে বিএনপি যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সকালে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত 15 বছর দেশে একদলীয় বাকশাল কায়েম করে সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে, আমরা দেখি না, আমাদের দেখার বিষয়। কামড়া কামড়ে কুকুরে কুকুরে হচ্ছে, আমার কি করুক, আমি তো নির্বাচনে নাই। ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না, বিএনপি প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াইতে অবস্থাটা। তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, সঠিক থাকবে ইনশাল্লাহ। ট্যানারিতে কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি 22,776 টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটির মতে, এর থেকে কম মজুরি পেলে এ খাতের শ্রমিকদের জীবন ধারণ কঠিন হয়ে উঠবে। সকালে রাজধানীতে নিজস্ব কার্যালয়ের সংবাদ সম্মেলন করে এই সুপারিশ তুলে ধরেন সংস্থাটি। এ সময় উপস্থিত মালিক প্রতিনিধিরা বলেছেন, প্রস্তাবিত মজুরি বাস্তবায়ন সম্ভব নয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ট্যানারি শিল্পে 5টি গ্রেডে মজুরি দেওয়া হয়, যেখানে সবচেয়ে নিচের গ্রেডের শ্রমিকদের জন্য 2018 সালে 13,500 টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। যদিও সিপিডির গবেষণা বলছে 60%ই সেই মজুরি কাঠামো বাস্তবায়ন করেনি। এমন পরিস্থিতিতে এ খাতে নতুন মজুরি কাঠামো গঠনের জন্য গেল আগস্টে একটি মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সংসদ সদস্যরা প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় এমপিদের উদ্দেশ্যে তিনি নিজ নিজ অবস্থান ও দায়িত্ব অনুযায়ী কাজ করার আহ্বান জানান। প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, অভিযোগ এলে প্রার্থিতাও বাতিল হতে পারে। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজি। এই নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের অতি সুবিধাভোগী ব্যক্তি যারা, তার সংজ্ঞা এখানে দেওয়া আছে, আপনারা শুনেছেন। এই সমস্ত ব্যক্তিবর্গ একটু প্রভাব খাটানোর চেষ্টা করছেন। প্রভাব মানে অন্য কিছু না, ওনার পছন্দ মাফিক যে ক্যান্ডিডেট, তার প্রতি একটু মানে কি বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা। আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে, ওই সমস্ত পদে যারা আছেন, আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন। আপনি এলাকার ভোটার, আপনি আসবেন, ভোট দিয়ে চলে যাবেন। আপনার ইজ্জত আপনি যদি রক্ষা না করেন, তাহলে যে কোনো মুহূর্তে এটা বিপর্যয় ঘটে যেতে পারে। সেই দায় দায়িত্ব কিন্তু আমরা নেব না। এনআইডি, টিন সার্টিফিকেট ও ফ্ল্যাটের কাগজ জাল করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মর্টগেজের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের 11 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। দুপুরের সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এই চক্রে ব্যাংক ও ভূমি অফিসের কর্মকর্তা ছাড়াও জাতীয় পরিচয়পত্র পরিদপ্তরের কয়েকজন জড়িত। পুরো চক্রটি নিয়ন্ত্রণ করত জয়নাল আবেদিন, যার একার নামে 6টি জাতীয় পরিচয়পত্র আছে। গেল সপ্তাহে এই চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের তথ্য মতে গতকাল গ্রেপ্তার করা হয় আরও 7 জনকে। সংস্থাটি বলছে, চক্রটি প্রথমে জাতীয় পরিচয়পত্র পরিদপ্তরের অসাধু কিছু সদস্যকে দিয়ে এনআইডি কার্ড বানিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের সাহায্যে জাল দলিল বানাতো। এরপর অসাধু ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে একটি ফ্ল্যাট দেখিয়ে একাধিকবার লোন নিত। ব্যাংক সহ মোট 6টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে চক্রটি। চরের বালুময় জমিতে ফসল ফলানো কষ্টসাধ্য, মূলত সেচ সংকটের কারণে। সেচ সহজ না হওয়ায় বিস্তীর্ণ এলাকা থেকে যাচ্ছে আবাদের বাইরে। তবে যেসব কৃষক একত্রিত হয়ে দল গঠন করেছেন, তারা সেচ সুবিধা পাচ্ছেন সহজে। দলগুলোকে সোলার প্যানেল সহ প্রযুক্তি ও পরামর্শ দিচ্ছে সরকার। রংপুরের চরের সেচ নিয়ে রিপোর্ট করছেন ফুয়াদ হাসান। তিস্তা নদীর রংপুরের কাউনিয়ার তালুক শাহবাজচরে পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন কৃষক অনিল সাধু ও আসাদুল ইসলাম। এই চরে থাকা তাদের জমির মাত্র একটি অংশ আবাদ করতে পারতেন তারা,
বাকি জমি পতিত পড়ে থাকত শুধু সেচ সুবিধার অভাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা ও তাপমাত্রা বাড়ায় সেচ সংকট বেড়ে গেছে কয়েক গুণ। তবে দলবদ্ধভাবে চাষ করায় এখন সেই সংকট নেই তাদের, ফলে তারা বাড়িয়েছেন আবাদের পরিধি। হাতের কাছেই পাচ্ছেন পানির সুবিধা। এই জমি আবাদ করছি, এখন দেখা যাচ্ছে আলু এবং বাদামে খরচ পড়ে আমার মেশিনটা সেচ দিতে গেলে 50-এর উপরে খরচ হইতো আমার নিজের, পার্শ্ববর্তী ওদের আলাদা হিসাব। কিন্তু আমার এখানে মনে করেন যে আমার প্রতি বছরে আমি সরকার 15,000 টাকা দিতেছি। এই 15,000 টাকার মধ্যে আমার মনে করেন যে এটা খরচ নাই বলতেই চলে। তাদের মতোই অবস্থা কফিল উদ্দিন, স্বাধীন, আমিন উদ্দিন ও জাহাঙ্গীর আলমেরও। বিস্তীর্ণ চর চাষের আওতায় আনতে অনেক গ্রুপ বা দল গঠন করে কমিটির আওতায় সেচ সুবিধা পাচ্ছেন তারা। এতে বেড়েছে আবাদি জমির পরিমাণও। খরায় আর কি আবাদ করতে পারতাম না, এখন আমরা যাই হোক পানি দিতে দিতে এই জমিটা এখন আমাদের সোনায় পরিণত হয়ে গেছে। ছোটবেলাতে এখন ভাসে দেই, পানির তো অভাব নেই, মেশিনের অভাব নেই, এখন খালি ভাষা নেই। মানে এখন যে আবাদ করে একটু সুবিধা পাইতেছি, আগে এই সুবিধাটা মানে আগে খুব কষ্ট হইতো। যে এই সোলার দিয়ে আমরা পূরণ করতে পারি না, আমাদের আরও চাহিদার প্রয়োজন। সেটা হচ্ছে আমি একাই 7 একর মাটি করি, এটা হাইস্ট 10 একর পর্যন্ত সম্ভব। তা যদি এটাকে আরও প্রসারিত করতে হয়, সব সদস্যকে আমার নিতে হয়, তাহলে আমাদের আরও সোলার প্যানেলের প্রয়োজন আছে। এমন উদ্যোগের কথা জানতে পেরে তাদের সহযোগিতা করছে বিএডিসি। সরকারি অর্থায়নে তারা স্থাপন করে দিয়েছে সৌরশক্তি চালিত একাধিক পাম্প। তালুক শাহবাজ চরে গম, ভুট্টা, আলু, কুমড়া, মরিচ ও পেঁয়াজ সহ নানা ধরনের ফসলের চাষ হচ্ছে। আবহাওয়ার বিরূপ প্রভাব মোকাবেলায় চরের কৃষকরা দলগতভাবে চাষাবাদ করলে সুফল পাবেন বলে মনে করেন কৃষিবিদরা। মাছরাঙা নিউজ ডেস্ক। সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরো থাকছে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত। জয়দেবপুরে 2 ট্রেনের সংঘর্ষে 27 ঘন্টা পরও শেষ হয়নি বগি উদ্ধার কাজ। বিরতির পর আবারও স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। মুন্সিগঞ্জ, নোয়াখালী ও হিলিতে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লরি চাপায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। গতরাত 2:45টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2টি গাড়ি পাশের খালে পড়ে 3 জন নিহত হয়েছেন। দিনাজপুরের হিলিতে ও নবাবগঞ্জে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। গাজীপুরের জয়দেবপুরে 2 ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত বগির উদ্ধার কাজ 27 ঘণ্টায়ও সম্পন্ন হয়নি। জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, 2 ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়েছে। তেল থাকায় অনেকটা সাবধানে কাজ করতে হচ্ছে, এজন্য সময়ও একটু বেশি লাগছে। এখন শুধু একটি তেলবাহী ওয়াগন সরানোর বাকি, পাশাপাশি লাইন মেরামতের কাজও চলছে। গতকাল সকাল 10:50 ওই দুর্ঘটনাটি ঘটে। এতে টাঙ্গাইল কমিউটারের 3টি বগি দুমড়ে মুচড়ে যায়। এছাড়াও 2টি ট্রেনের 11টি বগি লাইনচ্যুত হয়। এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দিনাজপুরের একটি বাজারে কোনো পাহারা না রেখে ফাঁকা দোকান রেখে মসজিদে চলে যান দোকানিরা। কোনো চুরির ভয় নেই সেখানে। ব্যবসায়ীদের মধ্যেও সেখানে তৈরি হয়েছে এক ভ্রাতৃত্ববোধ। এমন অনন্য উদাহরণ তৈরি হওয়ায় বাজারটি এর মধ্যে শান্তির বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুপুর গড়িয়ে সূর্য হেলে পড়ে বিকেল ঘনিয়ে আসছে। বাজারে ব্যবসা নিয়ে ব্যস্ত দোকানিরা। মুয়াজ্জিন মসজিদ থেকে আসরের আজান দিলেন। কিছুক্ষণের মধ্যেই পুরো বাজার ফাঁকা। সবাই চলছেন মসজিদে জামাতে আসরের নামাজ আদায় করতে। পণ্যের পসরা সাজানো জনমানব শূন্য। বাজারের সব দোকান এভাবেই পড়ে থাকে। এমনকি নগদ টাকাও ক্যাশ বাক্সে পড়ে থাকে অবলীলায়। তারপরও চুরি হওয়ার ভয় নেই কারো। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিকতায় নামাজ পড়ার রীতি চলে আসছে। এমনকি নামাজের সময় বাজারে দেখা মেলে না কোনো ক্রেতারও। নামাজ শেষ হলে আবারও জমে উঠে বাজার, সরব হয়ে ওঠে ক্রেতা বিক্রেতার আনাগোনায়। সবাই নামাজ পড়ি আমরা, দোকান খোলা রেখে। বিগত আমি 14 বছর থেকে এই শান্তির বাজারে ব্যবসা করতেছি, এরকম চলে আসতেছে। আমাদের সব দোকানদারেরা দোকান খুলে রেখে নামাজ পড়তে। প্রথমে দেখতেছে 2-1 গেছে, তারপর সবাই আর দেখা দেখি সবাই দোকান খোলা রেখে যেকোনো নামাজ পড়তে, মাগরিবের হোক বা আসরের হোক, দোকান খোলা রেখে নামাজ পড়তে যায়।
কারো জিনিস কেউ নাড়ে না। আজান বলে আমি যে অবস্থায় আছি চলে যাব মসজিদের নামাজ পড়তে। দোকানে এরকমই থাকবে, সমস্যা নেই। স্থানীয়রা জানান এই বাজারে চুরি ছিনতাই হয় না, পারস্পরিক আস্থার পরিবেশ আর শান্তিপূর্ণ সহাবস্থানে ব্যবসা করেন দোকানিরা। সবশেষ কবে এখানে কোনো ঝগড়া হয়েছিল তা মনে করতে পারে না কেউই, আর এজন্যই এই বাজার পরিচিতি লাভ করেছে শান্তির বাজার নামে। দিনাজপুরের চিরিবন্দর উপজেলার আমরপুর ইউনিয়নের এই শান্তির বাজার এভাবেই উদাহরণ তৈরি করেছে সারা দেশে। দেখে যে যারা বাইরেতে আইসে নেওয়ার জন্য তারা তো দেখে যে দোকানদার নাই, ওই সকল যারা নামাজ পড়ে তারা নামাজ পড়তে যায়, না হলে সাইডে যা বসিতে আল্লাহর কাম করতে যাই, কোনো আমার ক্ষয়ক্ষতি হয় না। কোনো চুরি ডাকাতি এখন বর্তমানে বাজারে এখন পাওয়া যাচ্ছে কোনো নাই, সব দোকানদাররা নামাজ পড়তে যায়। এখানে একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে যে ব্যবসা ছেড়ে তারা আজান হওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে। এইটা সম্ভব হয়েছে এই কারণে অত্র এলাকার মুসলমানরা সবাই কিন্তু ধর্মপ্রাণ। এখানে রয়েছে আরো একটি ব্যতিক্রমী ঘটনা। এই মসজিদের যে ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন, শুরু থেকেই আজ পর্যন্ত তারা কখনোই এই কাজের জন্য পারিশ্রমিক নেননি। তবে ইমাম জানান মসজিদের দুর্দশার কথা। এটি সংস্কারের জন্য তিনি সরকার সহ বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। আমার কোনো ভাতা বা আনুষঙ্গিক কোনো টাকা পয়সার লেনদেন নাই, বিনা পয়সায় আমি আমার কাজ বিগত দিন থাকি চালাইছি। যেমন শান্তিবাজার নাম তেমন শান্তিবাজারের কাজকর্ম, এই শান্তিবাজারের বৈশিষ্ট্য এবং এই শান্তিবাজার নামের যে একটা তাৎপর্য সত্যি সত্যি এটা বলার অপেক্ষা রাখে না। তো আমি অনুরোধ জানাবো যে আমাদের এই মসজিদের দোতলার ছাদের কাজটা যাতে করে হয়, এই বিষয়ে কোনো দাতা সংগঠন বা কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা বা কোনো নেতৃবৃন্দ যদি একটু নেক দৃষ্টি দেন তাহলে পরে এরা উপকারিত হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই দোকান খোলা রেখে নিশ্চিন্তে নামাজ পড়ার উদাহরণ শোনা যায়। একটি সমাজে বাস করা প্রতিটি মানুষ নিজ থেকে সৎ এবং ন্যায়পরায়ণ হলেই কেবল এটি সম্ভব। দিনাজপুরের শান্তির বাজারে ক্রেতা বিক্রেতারা বাংলাদেশেও এই অনিন্দ্য সুন্দর গৌরবের উদাহরণটি তৈরি করেছেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দুপুরে সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত, ৩৯ জেলায় খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, লোডশেডিং এ দুর্ভোগ, সেচ কাজ ব্যাহত। তাপদাহে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, পাবনার অনেক এলাকায় টিউবওয়েলে উঠছে না পানি, খাবার পানির তীব্র সংকট। পটুয়াখালীতে অধিকাংশ ইট ভাটায় অবাধে পুড়ছে কাঠ, ঘটছে পরিবেশের বিপর্যয়, হুমকিতে জীববৈচিত্র্য, ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল।